নমস্কার বন্ধুরা, আমার গল্প বলা কাজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের পড়ে শোনাব শ্রী বলাইচাঁদ মুখোপাধ্যায় ওরফে বনফুল রচিত গণেশ জননী। গল্পটি নেওয়া হয়েছে বনফুলের শ্রেষ্ঠ গল্প এই বইটি থেকে। শুরু হচ্ছে আজকের গল্প, গণেশ জননী। আমি পশু চিকিৎসা করি। যে দেশে অসুস্থ মানুষরাই ভালো করে চিকিৎসা পায় না, সে দেশে পশু চিকিৎসা করে কি প্রকারে যে আমার জীবিকা নির্বাহ হয়, এই প্রশ্ন যাদের মনে জেগেছে তাদের অবগতির কারণে জানিয়ে রাখছি, আমি সরকারি পশু চিকিৎসা বিভাগের একজন কর্মচারী। কমিশনার সাহেবের ঘোড়া, ম্যাজিস্ট্রেট সাহেবের কুকুর, পুলিশ সাহেবের গাভী প্রভৃতির স্বাস্থ্য তদারক করে এবং ছ্যাঁকড়া গাড়ির ঘোড়াকে পাশ করিয়ে আমার অন্য সংস্থান হয়। মনুষ্য চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের মতো নির্ভরযোগ্য প্র্যাকটিস আমাদের আর নেই। এই পরাধীন দরিদ্র দেশে তা থাকবারও কথা নয়। তবুও মাঝে মাঝে দু একটা কল জোটে। সেদিন অমনি একটা অপ্রত্যাশিত কল জুটে গিয়েছিল। একটি জরুরি তার পেলুম। নমস্কার, আমার হস্তিটি খুবই অসুস্থ। অবিলম্বে চলিয়া আসিলে খুবই উপকৃত হব। শুনে বেশ আনন্দ পেলাম। মোটা টাকা পাওয়া যাবে। যেখানে যেতে হবে সেটা ট্রেনে করে প্রায় 7-8 ঘন্টার পথ। এত দূরে যেতে হবে আবার হাতির অসুখ। খুব কম করে ধরলেও 200 টাকা ফি পাওয়াই যাবে। বাক্স প্যাটরা বেঁধে সানন্দে বেরিয়ে পড়লাম। সামনেই পুজো। উফ, কি কপাল! ভগবানই মনে হয় জুটিয়ে দিয়েছেন। সন্ধ্যের কিছু সময় আগে গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। মফস্বল এলাকা, ছোট গ্রাম। স্টেশনটিও বেশ ছোট, খুব বেশি যাত্রী নেই। সেকেন্ড ক্লাসে আমি একমাত্র লোক। স্টাইল জাহির করার জন্য সেকেন্ড ক্লাসের টিকিট কেটেছিলাম। যিনি আমাকে স্টেশন থেকে নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন, তিনি তাড়াতাড়ি এগিয়ে এসে হাতল ঘুরিয়ে গাড়ির দরজা খুলে সসম্ভ্রমে আমাকে প্রশ্ন করলেন, আগে নমস্কার, আপনি কি ভেটেরিনারি সার্জন? আগে হ্যাঁ। আসুন আসুন, আমি আপনাকেই নিতে এসেছি। তাড়াতাড়ি আমার সুটকেসটা ভদ্রলোক তুলে নিলেন। গোমস্তার মতো চেহারা, পায়ে মলিন ক্যাম্বিসের জুতো, গায়েও মলিন জামা কাপড়, এক মুখ খোঁচা খোঁচা কাঁচা পাকা গোঁফদারি। 5-7 দিন কামাইনি মনে হয়। আমি ভাবলাম, যেই জমিদারের হাতি, ইনি বোধহয় তাঁরই কর্মচারী। স্টেশনের বাইরে গেলাম। আশা করেছিলাম মোটর বা ওই জাতীয় কিছু একটা আমার জন্য অপেক্ষা করছে, কিন্তু দেখলাম সেসবের কিছুই নেই। ভদ্রলোক সাইকেলে চড়ে এসেছিলেন। সাইকেলটি স্টেশনের বাইরের দেওয়ালে ঠেসানো ছিল। তিনি আমার জন্য একটা ছ্যাঁকড়া গাড়ি ঠিক করে দিয়ে নিজে সাইকেলে উঠে বসলেন। কিছুক্ষণ পর সেই ছ্যাঁকড়া গাড়িটি একটা বাড়ির সামনে থামল। গাড়ির জানলা দিয়ে মুখ বাড়ালাম। যেই বাড়িটি আমার চোখে পড়ল, তা কোনো বড় লোকের বাড়ি বলে আমার মনে হলো না। অতি সাধারণ মধ্যবিত্ত গৃহস্থের বাড়ি। না না, এই বাড়ির মালিকের তো আর হাতি পোষবার কথা নয়। গারোয়ানকে জিজ্ঞাসা করব কিনা ভাবছিলাম, এমন সময় একটি হ্যারিকেন লণ্ঠন নিয়ে ভদ্রলোক বাইরে বেরিয়ে এলেন। সাইকেলে করে তিনি আগেই বাড়িতে এসে পৌঁছেছিলেন। সাগ্রহে আহ্বান করে তিনি বললেন, আসুন আসুন ডাক্তারবাবু, এই ঘরটায় আসুন, এইটা। আমি তার বাইরের ঘরটাতে গিয়ে বসলাম।
একটা চৌকি, একটা দড়ির ছেঁড়া খাটিয়া, একটা নড়বড়ে টেবিল, গোটা 2 ক্যালেন্ডারের ছবি, এটাই ছিল ঘরটির সাজসজ্জা। ভদ্রলোক আমার সুটকেসটি ঘরের এক কোণে নামিয়ে রেখে হাসি মুখে আমার দিকে চেয়ে বললেন, 1 মিনিট বসুন ডাক্তারবাবু, আমি একবার বাড়ির ভেতর থেকে দেখে আসি, দেখি চাটা হলো কি না। হ্যাঁ, বলছিলাম, আমার রোগী কোথায়? এখানেই আছে, হ্যাঁ, আমারই হাতি। ভদ্রলোক ভেতরে চলে গেলেন। আমি অবাক হলাম, লোকটা কি আমার সাথে মশকরা করছে? মিনিট খানেক পরেই তিনি হাতল ভাঙা একটি কাপে চা নিয়ে প্রবেশ করলেন। হ্যাঁ, আগে চুপ করে বসে চাটা খেয়ে নিন, তারপর না হয় রোগী দেখবেন। আচ্ছা, আপনার হাতির কি হয়েছে বলুন তো? বিশেষ কিছু নয়, ওই খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে আজ। তারপর তিনি হেসে বললেন, একদিকে আমারই সুবিধা হয়েছে মশাই, হাতির খোরাক তো আর জোগাতে হচ্ছে না, কিন্তু আমার গিন্নিটাও যে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, তাই একটু মুশকিলে পড়ে গিয়েছি। ভদ্রলোক হাসি মুখে আমার দিকে চেয়ে রইলেন। তা হাতি পুষেছেন কি শখ করে? প্রশ্নটা না করে আমি থাকতে পারলাম না। আরে না না মশাই, ও জুটে গেছিল, গরিব গেরস্ত মানুষ খামোকা হাতি পোষার শখ হতে যাবে কেন? চায়ের খালি পেয়ালাটা পাশে রাখতে রাখতে বললাম, তা কীরকম? হ্যাঁ, সে কি আজকের কথা মশাই? আমার কিছু ক্ষেত খামার আছে বুঝলেন, হ্যাঁ, আপনাদের আশীর্বাদে চাকরি করে আমাকে খেতে হয় না। বছর 10 আগে একদিন অনেক রাতে মাঠ থেকে ফিরছি, হঠাৎ নজরে পড়ল একটা লোক বুঝলেন, মুখ গুজে মাঠের মাঝখানে একবারে পড়ে আছে। ঝুঁকে দেখলাম ব্যাটা একেবারে অজ্ঞান। লোকজন ডেকে একেবারে কাঁধে করে বাড়ি নিয়ে এলো। সেবা শুশ্রূষা করতে তার জ্ঞান হলো। পরিচয় হতে জানতে পারলুম সে একজন কচ্চি ব্যবসাদার। ঘোড়া ছুটি এসে মাঠের মাঝখান দিয়ে আসছিল, কিন্তু ঘোড়াটা তাকে ফেলে রেখেই পালিয়েছে। পরদিনই তার লোকজন এসে পড়ল, ঘোড়াটাকেও পাওয়া গেল। আমাদের অনেক ধন্যবাদ দিয়ে সে চলে গেল। কয়েকদিন পরে দেখি একটা লোক ছোট্ট একটি হাতির বাচ্চা নিয়ে এসে হাজির। সেই কচ্চি ভদ্রলোক নাকি পাঠিয়েছে, তিনি নাকি হাতির ব্যবসা করেন। একটি চিঠিও তিনি লিখেছিলেন, আপনারা আমার প্রাণদান করেছেন, বিনিময়ে আপনাদের কি আর দিতে পারি, সামান্য উপহার পাঠালুম, গ্রহণ করলে কৃতার্থ হব। হাতির বাচ্চাটা কিন্তু দেখতে ভারী চমৎকার, এই তখন ছোট্ট ছিল, দুষ্টু দুষ্টু চোখ, ছোট্ট সুর, খুব ভালো লাগতো তখন। গিন্নি তো একেবারে আনন্দে আমার আত্মহারা, খালি বলে ও আমার গণেশ এসেছে, বলেই 1 বাটি দুধ তার মুখের সামনে এগিয়ে দিল। ব্যাস, সেই থেকেই গণেশ আমাদের সাথে রয়ে গেল। আমাদেরও ছেলেপিলে হয়নি, ওই গণেশই আমাদের সব। ভদ্রলোক চুপ করলেন। আমিও সবিস্ময়ে শুনছিলাম। জিজ্ঞাসা করলাম, আপনার এইটুকু বাড়িতে ওকে রাখেন কি করে? উঠোনের দিকে অনেকখানি জায়গা আছে, তাছাড়া সব বাড়িটাই তো ওর। দরজা দেখছেন না, সব কেটে কেটে বড় করতে হয়েছে, যাতে ওর ঘুরে বেড়াতে কোনো অসুবিধা না হয়। বরং আমরাই সসংকোচে একধারে বাস করি। ভদ্রলোক অকৃত্রিম আনন্দে হা হা করে হেসে উঠলেন। গণেশ বাবাজির পান থেকে চুন খসবার কোনো জো নেই, তাহলেই গিন্নি তুল কালাম করবে। 100 বিঘে জমি আছে মশাই আমার, যা কিছু হয় সব ওরই পেটে যায়। একটা মস্ত হাতির ঘোড়া বুঝছেন না, পুজোর সময় আবার বাবুর সাজ করিয়ে দিতে হয়। এবারে গিন্নি আবার একটা রূপোর ঘণ্টা করিয়ে দিয়েছে,
এখনো স্যাকরার ধার শোধ করতে পারিনি মশাই। ভদ্রলোক হাসি মুখে আমার দিকে চেয়ে রইলেন। হাতি পোষবার নানাবিধ অসুবিধার কথা বর্ণনা করে গৃহিণীর ঘাড়ে তিনি দোষ চাপিয়েছেন বটে, কিন্তু গণেশকে নিয়ে যে তিনি সত্যিকারের বিব্রত তা তার হাসি মুখ দেখে কিছুতেই মনে হলো না। খুব পোষ মেনেছে বুঝি? হ্যাঁ, পোষ মেনেছে মানে গিন্নি যখন নাইতে যায় বালতি গামছা শুঁড়ে করে নিয়ে দোলাতে দোলাতে গণেশ পেছনে পেছনে যায়। গরমের দিনে রান্নাঘরে বসে গিন্নি যখন রান্না করে ও শুঁড়ে করে পাকা ধরে হাওয়া করে মশাই। বাবা, ও রান্নাঘরেও ঢুকতে পারে? হ্যাঁ রে মশাই, আমাদের ঘর কি আর মানুষের ঘর আছে? হাতির ঘর হয়ে গেছে তো। এই বাইরের ঘরটাই যা ছোট, এছাড়া দুটি ঘর আছে অনেক বড় বড়, একটা রান্নার ঘর আর একটা শোয়ার ঘর, দুটোই বিরাট। ঘরগুলোকে একেবারে হল করতে হয়েছে ওর জন্য। বাইরের ঘরের দরজাটার দিকে দেখুন না, এই দিক দিয়ে বাবু বেড়াতে বেরোন, কেটে বড় করতে হয়েছে। আপনাদের সব কথা ও বোঝে? সব সব, একেবারে মানুষ, মান অভিমান পর্যন্ত করে মশাই। এই যে এই খাওয়া বন্ধ করে দিয়েছে না, আমার বিশ্বাস ও অভিমানেই করেছে। কেন, কিছু হয়েছিল? বাগান থেকে 200 ল্যাংড়া আম এসেছিল মশাই, মালি দিয়ে গিয়েছিল, আমি বাড়ি ছিলাম না। গিন্নিও পাড়ায় কোথায় গিয়েছিল, এসে দেখেন একখানাও আম নেই, সব বেটা গনসা খেয়ে নিয়েছে। তাই গিন্নি একটা চাপ্পড় মেরে বলেছিল, রাক্ষস, সব খেয়ে ফেলেছিস, একটিও রাখতে পারিসনি আমাদের জন্য। সেই যে বাবু ফোঁস করে ঘুম মেরে বসেছে, তারপর থেকে আর জলস্পর্শ করেনি। এরকম মাঝে মাঝেও করেও, একটু বকলেই বাবু খাওয়া বন্ধ করে দেয়। কিন্তু এই রকম একটানা 36 ঘন্টা খাওয়া বন্ধ এর আগে কখনো করেনি। তাছাড়া অতগুলো আম খেয়েছে তো, ভয় হয়ে গেছে আমাদের। ভদ্রলোকের চোখের দৃষ্টিতে শঙ্কা ঘনিয়ে আসলো। চলুন তো গিয়ে দেখি। ভেতরে গিয়ে দেখি একটি বিরাট হলে প্রকাণ্ড শতরঞ্জির ওপর গণেশ গুম হয়ে বসে আছে। একটি রোগা মহিলা তার শুঁড়ে মাথায় হাত বুলিয়ে তাকে খাওয়ানোর চেষ্টা করছেন। সামনে একটা প্রকাণ্ড বাথটাব কি একটা জলীয় দ্রব্যে পরিপূর্ণ, এবং তার পাশে লেবুর খোসার স্তূপ। খেয়ে নাও লক্ষ্মী সোনা, দেখো লেবু দিয়ে কেমন বার্লি মেখে এনেছি, একটু চেখেই দেখো না। গণেশ তার কুলোর মতো কান দুটো নাড়িয়ে ফোঁস করে একটি শব্দ করল। মহিলা আমার দিকে তাকিয়ে সলজ্জ কণ্ঠে বললেন, ওর মনে হয় কোনো অসুখ করেছে, ওকে একটু ভালো করে পরীক্ষা করে দেখুন তো। আমি দেখলাম, রোগের কোনো চিহ্নই দেখতে পেলাম না। গণেশ সম্পূর্ণ সুস্থ। ব্যাপারটা অভিমানী। ফেরবার সময় কর্তা বললেন, আগে আপনার দক্ষিণাটা কত দিতে হবে ডাক্তারবাবু? অন্য কারোর থেকে হলে 200 টাকা নিতাম, কিন্তু আপনার কাছ থেকে কিচ্ছু নেব না। এই না না, তা কি করে হয়, এত কষ্ট করে এত দূরে এসেছেন। ক্ষমা করবেন, আমি পারবো না। আমি টাকাটা নিলাম না। তখন তিনি বারান্দায় দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে সম্বোধন করে নিচু গলায় বললেন, তাহলে যে আর টাকার দরকার হবে না হে পোদ্দার, হ্যাঁ, এই গয়নাগুলো তুমি ফেরত দিয়ে যাও, কেমন? বুঝলাম গণেশ জননী নিজের গয়না বন্ধক দিয়ে আমার ফি সংগ্রহ করেছিলেন। শুনছিলেন শ্রী বলাইচাঁদ মুখোপাধ্যায় রচিত গণেশ জননী,
কেমন লাগলো আজকের গল্প তা অবশ্যই কমেন্ট করে জানান। গল্পটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। এইভাবেই আমার পাশে থাকুন। খুব তাড়াতাড়ি আপনাদের কাছে নতুন গল্প নিয়ে হাজির হব আমার গল্প বলা কাজে।